আসসালামু আলাইকুম। আজকে সংবাদপত্রের পাতা থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ শুধু সংবাদের শিরোনাম পড়ব না, বরং প্রতিটি খবরের গভীরে গিয়ে এর পেছনের প্রেক্ষাপট, সম্ভাব্য তাৎপর্য এবং বিকল্প দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক সমকালের প্রধান শিরোনামটি দিয়ে, যা বলছে দেশ বিদেশে ৫৭,২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ। খবরটি নিঃসন্দেহে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার এবং ১০টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে এই বিশাল অঙ্কের সম্পদ জব্দের কথা বলা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ এর প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যা বিষয়টিকে একটি প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে। প্রথম দৃষ্টিতে এটি দুর্নীতির বিরুদ্ধে এক বিরাট পদক্ষেপ বলে মনে হচ্ছে। সাধারণ মানুষ এটিকে স্বাগত জানাতেই পারে, কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমাদের কয়েকটি প্রশ্ন তোলা জরুরি। প্রথমত, জব্দ শব্দটি এখানে কী অর্থে ব্যবহৃত হচ্ছে? এটি কি আদালতের নির্দেশে সম্পত্তি ক্রয় করা, নাকি তদন্তের স্বার্থে সাময়িকভাবে ফ্রিজ বা অবরুদ্ধ করা? এই প্রক্রিয়ার আইনি স্বচ্ছতা কতটুকু তা পরিষ্কার নয়। দ্বিতীয়ত, ৫৭,০০০ কোটি টাকার এই বিশাল অঙ্কের মূল্যায়ন কিভাবে করা হলো? বিশেষ করে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এর বাজার মূল্য নির্ধারণের পদ্ধতিটি কী ছিল? অনেক সময় রাজনৈতিক পট পরিবর্তনে প্রতিপক্ষকে দুর্বল করতে সংখ্যার একটি মনস্তাত্ত্বিক খেলা চলে। এই অঙ্কটি সেই খেলার অংশ কিনা তা খতিয়ে দেখার বিষয়। সবশেষে, এই পদক্ষেপ কি শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি একটি টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হবে, যা ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধ করবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে এই অভিযানের আসল উদ্দেশ্য কি, রাজনৈতিক প্রতিশোধ নাকি সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা। এবার আসা যাক প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদনে, যেখানে উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবের নিজ নিজ জেলায় হাজার হাজার কোটি টাকার বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছে। খবর অনুযায়ী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জেলা কুমিল্লায় প্রায় ২৫০০ কোটি এবং মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের জেলা সাতক্ষীরায় প্রায় ২,২০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে এলজিইডি। টিআইবি এটিকে সরাসরি স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছে। এই ঘটনাটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর সমস্যাকে সামনে নিয়ে আসে। ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা নিজ এলাকা বা গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা আদায় করবেন, এটি যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এখানে পাল্টা যুক্তি হিসেবে বলা হতে পারে যে ওই জেলাগুলোর আসলেই উন্নয়ন প্রয়োজন ছিল, কিন্তু প্রথম আলোর প্রতিবেদন বলছে এর চেয়েও খারাপ রাস্তাঘাট সমৃদ্ধ অনেক জেলা বঞ্চিত হয়েছে। এর মাধ্যমে বৈষম্য আরও প্রকট হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হল, যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন, তাদের বিরুদ্ধেই যদি ক্ষমতার অপব্যবহারের এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের আস্থার জায়গাটি কোথায় গিয়ে দাঁড়াবে? টিআইবির নির্বাহী পরিচালকের করা প্রশ্নটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি কি কর্তৃত্ববাদের পতন চেয়েছিলেন, নাকি কর্তৃত্ববাদের চর্চারও অবসান চেয়েছিলেন? এই প্রকল্পগুলো সেই প্রশ্নের উত্তর আমাদের সামনে কঠিনভাবে ছুড়ে দিয়েছে। এবার আমরা চোখ রাখব কালের কণ্ঠের প্রধান শিরোনামে, বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় ভোগান্তি। প্রতিবেদনটি বলছে, বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও কর্মী ভিসা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে এবং ভিসা প্রত্যাখ্যানের হারও বাড়ছে। ট্রাভেল এজেন্সি মালিকদের সংগঠন আটাবের সভাপতি এর জন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং কিছু বাংলাদেশের নিয়ম বহির্ভূত আচরণকে দায়ী করেছেন। এই খবরটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তির একটি বাস্তব প্রতিচ্ছবি। একটি দেশের পাসপোর্টের সম্মান নির্ভর করে তার অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং তার নাগরিকদের আচরণের ওপর। যখন কোনো দেশ থেকে যাওয়া মানুষ ভ্রমণ ভিসার শর্ত ভেঙে সেখানে থেকে যায় বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তখন অন্য দেশগুলো স্বাভাবিকভাবেই ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হয়। গণ অভ্যুত্থানের পর ভারতে ভিসা বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোর ভিসার জন্য দিল্লিতে যাওয়ার পথও বন্ধ হয়েছে, যা ভোগান্তিকে এক নতুন মাত্রা দিয়েছে। এটি কেবল সাধারণ মানুষের ভোগান্তি নয়, এটি আমাদের জাতীয় পরিচয়েরও সংকট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করাটাও জরুরি। এখন রাজনৈতিক অঙ্গনের খবর। দেশ রূপান্তর শিরোনাম করেছে, ভয় কাটাতে চায় আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা হামলা মামলার ভয় কাটিয়ে ঝোটকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মজার বিষয় হল, দলের কেন্দ্রীয় নেতারা এটিকে যুগপৎভাবে ওপরের নির্দেশনা এবং কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত জাগরণ হিসেবে দেখাচ্ছেন।
এই দ্বৈত অবস্থান বেশ কৌশলগত। একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব কিনোমরকে সক্রিয় রেখে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে চায়, অন্যদিকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় এড়িয়ে যাবার জন্য এটিকে স্বতঃস্ফূর্ত বলে চালানোর সুযোগও হাতে রাখছে। এটি আসলে ক্ষমতা থেকে ছিটকে পড়া একটা বড় দলের টিকে থাকার লড়াই। তারা দেখতে চাইছে নতুন সরকারের সহনশীলতার মাত্রা কতটুকু এবং নিজেদের সংগঠিত হওয়ার শক্তি কতটুকু অবশিষ্ট আছে। এই ছোট ছোট কর্মসূচিগুলোই ভবিষ্যতে তাদের বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার ভিত্তি তৈরি করতে পারে। একই অঙ্গনের আরেকটি খবর মানবজমিন থেকে। শিরোনাম: সমমনাদের ৫০ আসন ছাড়ার চিন্তা বিএনপির। আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে ৫০টি আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি। এই খবরটি বিএনপির ভবিষ্যৎ নির্বাচনী কৌশলের একটি ইঙ্গিত দেয়। তারা বুঝতে পারছে যে এককভাবে নয় বরং জোটগতভাবেই তাদের ক্ষমতার রাজনীতিতে ফিরতে হবে। এই আসন ছাড়ার ঘোষণা যোগের শরিকদের ধরে রাখার একটি কার্যকর উপায়। তারেক রহমানের তত্ত্বাবধানে জরিপ চালিয়ে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে তারা আগের মতো শুধুমাত্র জরিষ্ঠতা বা লবিংয়ের ওপর না নির্ভর করে জয়ের সম্ভাবনা এবং আন্দোলনে ভূমিকার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিতে চাইছে। তবে প্রার্থী চূড়ান্ত করার এই প্রক্রিয়াটি দলের অভ্যন্তরে নতুন কোনো বিভেদ তৈরি করে কিনা সেটাও দেখার বিষয় হবে। শেষ করার আগে আজকের পত্রিকার একটি ত্রিবোধনক শিরোনামের দিকে নজর দেওয়া যাক। ১১৪ কোটি টাকার স্কিমে প্রশিক্ষণে ব্যয় ৬০ কোটি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তরের ডিজিটালাইজেশনের জন্য নেওয়া একটি প্রকল্পে মোট ব্যয়ের প্রায় অর্ধেকই রাখা হয়েছে প্রশিক্ষণের জন্য। ৪৮,০০০ শিক্ষক ও কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে ৫৬ কোটি টাকার ব্যয়ের এই প্রস্তাবনা সরকারি প্রকল্পে অর্থ অপচয়ের একটি ক্লাসিক উদাহরণ। সফটওয়্যার তৈরি ও পরামর্শক ফিতেও ধরা হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। প্রশ্ন হলো, বাজেট ব্যবস্থাপনা বা সফটওয়্যার ব্যবহারের মতো প্রশিক্ষণের জন্য জনপ্রতি এত বিশাল অঙ্কের বরাদ্দ কতটা যৌক্তিক? এ ধরনের প্রকল্পে প্রশিক্ষণ, পরামর্শক সেবা, সফটওয়্যার তৈরি এই খাতগুলো প্রায়শই অর্থলোপাটের বৈধ উপায় হিসেবে ব্যবহৃত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন মানুষ প্রতিটি পয়সার স্বচ্ছতা আশা করছে, সেই সময় এমন একটি প্রকল্প কিভাবে নীতিগত সম্মতি পায় তা বিস্ময়কর। এটি প্রমাণ করে সত্তা বদলালেও সরকারি দপ্তরে পুরনো সংস্কৃতি বদলানো কতটা কঠিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের এই খবরগুলো আমাদের বুঝিয়ে দেয় দেশ একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের মতো ইতিবাচক উদ্যোগ, অন্যদিকে ক্ষমতার অপব্যবহারের পুরনো সংস্কৃতি পুনরাবৃত্তি। একদিকে রাজনৈতিক দলগুলো নতুন করে ঘর গোছানোর চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির সংকট। এই সবকিছুর দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ। আবার কথা হবে আগামী কোনো দিন সংবাদপত্রের পাতা থেকে উঠে আসা নতুন সব বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন।